কাল রাতে ঘোষবাবুর ফোন এসেছিল, কি যেন জরুরি দরকার। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করি। তাই আর দেরি না করে সকালের প্রথম ট্রেনেই রওনা দিয়ে দিলাম চক্রধরপুরের উদ্দেশ্যে। আমি অনন্ত রায়, ঘোষ এন্টারপ্রাইজের ম্যানেজার। ঘোষ এন্টারপ্রাইজ আসলে একটি কাঠ চেরাইয়ের ডিপো। জঙ্গল থেকে গাছ কেটে এনে এখানে চেরাই করে মালগাড়িতে বোঝাই করে নানান জায়গায় চালান করা হতো। দীর্ঘ 10 বছর ধরে আমি কাজ করে চলেছি। ঘোষবাবু বাতের ব্যথায় 15 দিন ধরে শয্যাশায়ী। দুপুরে চক্রধরপুরে পৌঁছালাম। স্নান খাওয়া সারা হতেই ঘোষবাবু আমাকে বললেন, তোমাকে বঙ্গালীর যেতে হবে। হ্যাঁ, এই বঙ্গালীর জমিদার একটা জঙ্গল লিজ দেবেন, অন্য কেউ নেবার আগেই তুমি গিয়ে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে একটু বায়না করে এসো তো। একটু একটু সুস্থ হলেই আমি বাকি টাকা পৌঁছে দিয়ে আসবো। পরদিন সকালে সুটকেস ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে চক্রধরপুর থেকে সম্বলপুর, সেখান থেকে গাড়ি বদল করে বলাঙ্গীর। তখন সবেমাত্র মহানদীর ওপর রেল ব্রিজ তৈরি হচ্ছে। সারা দিনে 2টি গাড়ি আসে যায়। একটা ফাঁকা বগিতে উঠে পড়লাম। ব্যাগ সুটকেস রেখে আরাম করে বসতেই খেয়াল হলো দুপুরের খাবার। কাজের ছেলেটা টিফিন কৌটোয় ভরেই দিয়েছিল, তাড়াতাড়িতে ঘরের বিছানার ওপরেই রেখে এসেছি। ট্রেন তখন মহানদীর রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। অগত্যা পরের স্টেশন না আসা পর্যন্ত দুপাশের পাহাড় জঙ্গল দেখে সময় কাটাতে হবে। ট্রেন যখন বড়গড়ে এলো, খিদে পেটের মধ্যে 1 গন্ডা ইঁদুর তখন আমার নাচানাচি করছে। এখানে ট্রেন কিছুক্ষণ হল্ট করে। সুটকেস ব্যাগ নিয়ে নেমে পড়লাম। ছোট্ট স্টেশন, 2-4 জন মানুষ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। খাবারের কোনো দোকান চোখে পড়ল না। একজন কুলিকে জিজ্ঞাসা করতে সে বলল, স্টেশনের বাইরে খাবারের দোকান আছে, দেখুন খোলা কিনা। প্ল্যাটফর্ম পার হয়ে একটু এগিয়ে কয়েকটা মাটির ঘর, সেখানেই মাঝবয়সী একটা লোক মুড়ি তেলে ভাজা বিক্রি করছিল। দেহাতি লোকেদের ভিড়। আমার ভদ্র পোশাক দেখেই বোধহয় দোকানি বলল, একটু দাঁড়ান বাবু, গরম গরম ভেজে দিচ্ছি। গরম তেলে ভাজা খেতে গিয়েই বিপত্তিটা ঘটল। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দিল। এই চোখের সামনে ট্রেন চলে যাচ্ছে, আমার হাতে তেলে ভাজা আর মুড়ি। হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। ট্রেনটা একটু একটু করে অদৃশ্য হয়ে গেল। হুঁশ ফিরল। বলাঙ্গীর যাওয়ার আজ আর কোনো ট্রেন নেই। অচেনা অজানা জায়গা, ভয়ের কথা, সঙ্গে 1 বাক্স টাকা। ভাবনায় পড়ে গেলাম। প্ল্যাটফর্মের লাগোয়া অফিস ঘর, টেবিলে বসে কাজ করছেন স্টেশন মাস্টার। গিয়ে বিপদের কথা বললাম, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। স্যার, আগে আজ আর কি কোনো ট্রেন নেই, মানে যেই ট্রেন এই স্টেশনে দাঁড়াবে? মাঝবয়সী শক্ত সমর্থ চেহারার এক ভদ্রলোক স্টেশন মাস্টারের সামনে বসেছিলেন। স্টেশন মাস্টার কিছু জবাব দেওয়ার আগেই ভদ্রলোক আমার দিকে চেয়ে বললেন, কোথায় যাবেন? আগে বলাঙ্গীর। স্টেশন মাস্টার মুখ ফিরিয়ে বললেন, শিবুবাবু, আপনিও তো বলাঙ্গীর যাচ্ছেন, এনাকে নিয়ে যান। শিবু নামের ভদ্রলোক কিছুক্ষণ ভাবলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কোনো অসুবিধা নেই, গাড়ি খালি যাচ্ছে, চলে আসুন। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। স্টেশন মাস্টারের দিকে তাকিয়ে আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্টেশন মাস্টার হাসতে হাসতে বললেন,
আপনার ভাগ্য ভালো, শিবুবাবু এখানে কাজে এসেছিলেন, নয়তো কাল ভোরের আগে গাড়ি পেতেন না। শিবুবাবুর সঙ্গে জিপে গিয়ে বসলাম। রাস্তা ফাঁকা, মানুষজনের বসতি নেই। ঘণ্টাখানিক গিয়েছি, হঠাৎ একখানি ঝাঁকানি খেয়ে গাড়িটা রাস্তার একদিকে কাত হয়ে পড়ল। জোরে ব্রেক কষলেন শিবুবাবু। সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিলাম। ততক্ষণে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছেন শিবুবাবু। চাকার দিকে তাকিয়ে এক রাশ বিরক্তি ফুটে উঠল মুখে। বিড়বিড় করে বললেন, টায়ার ফেসেছে, রাস্তার যা অবস্থা। কিন্তু শিবুবাবু, এখন কি হবে? টায়ার আছে, চেঞ্জ করতে হবে, সময় লাগবে। যদিও আমার কিছু করবার নেই। গাড়ি থেকে নেমে একটা পাথরের ওপরে বসলাম। একটার পর একটা বিপত্তি। সূর্য অস্ত গিয়েছে, গাছের ফাঁকে ফাঁকে তখনও আলোর আভা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার মতো মনের অবস্থা তখন আর আমার নেই। সঙ্গে এতগুলো টাকা জমিদারবাবুর হাতে তুলে না দেওয়া পর্যন্ত কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। শিবুবাবু টায়ার পাল্টাতে পাল্টাতে পুরো ৮ ঘন্টা সময় নিলেন। যখন গাড়ি ছাড়ল, দূরের বাড়িগুলো অস্পষ্টতার মাঝে কোথায় যেন হারিয়ে গিয়েছে। সামনের হেডলাইটের আলো ছাড়া চারিদিকে চাপ চাপ অন্ধকার। গাড়ির দোলানিতে ঘুম পেয়ে গিয়েছিল। আচমকা একটা বিচ্ছিরি আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। শিবরামজি সিটে পিছনে শরীরটা এলিয়ে দিয়ে হাত দুটো সামনের দিকে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন, আবার টায়ার পাঞ্চার। আঁতকে উঠলাম। ক্যারিয়ারের একটাই স্পেয়ার টায়ার ছিল, সেটাই লাগিয়ে দেয়া হয়েছে। শিবুবাবু গাড়ি থেকে নেমে পড়েছেন, হাতে টর্চ। কি করব ভেবে পাচ্ছিলাম না। চারপাশে এত অন্ধকার আর দম বন্ধ করা নিস্তব্ধতা। বুকের মধ্যে শিরশির করছিল। শিবুবাবু হাতের টর্চটা জ্বালিয়ে আমার দিকে ফিরলেন। তারপর গম্ভীর গলায় বললেন, এখানে একটা ডাক বাংলো আছে, চলুন গিয়ে দেখি। গাড়ি? ও কেউ নেবে না। নিষ্পৃহভাবে জবাব দিলেন শিবুবাবু। শিবুবাবুর গাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকলেও আমার টাকার বাক্স নিয়ে দুর্ভাবনা ক্রমশ বেড়েই চলেছে। তাড়াতাড়ি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। সেই দুপুরে এক ঠোঙা মুড়ি আর তেলে ভাজা খেয়েছি। খিদেটাও পেটের মধ্যে চঞ্চন করছে। শিবুবাবু বেশ জোরেই হাঁটছেন। এবড়ো খেবড়ো রাস্তায় তার সঙ্গে তাল রাখতে আমি একরকম হিমশিম খেয়ে যাচ্ছি। কোথায় চলেছি কে জানে। আধ ঘন্টার মতো হাঁটার পর একটু দূরে চোখে পড়ল একটা বাংলো। বড় লোহার গেট, গোটা বাড়িটাই অন্ধকার। কেমন গা ছমছমে ভাব। মানুষজন আছে বলে মনে হচ্ছে না। অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ। শিবুবাবু গেট খুলে ভেতরে ঢুকলেন। বারান্দার সামনে গিয়ে ডাক দিলেন, রঘুনাথ, রঘুনাথ। একটু পরেই বাড়ির ভিতর থেকে লণ্ঠন হাতে একটা লোক বেরিয়ে এলো। মাঝামাঝি বয়স, রোগা লম্বা, বেতের মতো শরীরটা নের দিকে সামান্য বেঁকে গিয়েছে। সামনে এসে লণ্ঠনটা তুলে শিবুবাবুকে একবার দেখে নিয়ে সে বলল, কেমন আছেন বাবুজি? ভালো। মাথা নেড়ে জবাব দিলেন শিবুবাবু। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে। আজকে রাতটা আমার এই বন্ধুর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। রঘুনাথ আমার দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বলল, আসুন আসুন বাবু, সব ঘর খালি, কোনো অসুবিধে হবে না। শিবুবাবু আমার পিঠে হাত রেখে বললেন, আপনি যান, রঘুনাথ আমার অনেক দিনের চেনা, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি আসবেন না?
জিজ্ঞেস করলাম আমি। শিবুবাবু একটু ইতস্তত করে বললেন, আমাকে সম্বলপুর যেতে হবে। পথ চলতি লরি পেয়ে যাব। নতুন টায়ার এনে সকালের মধ্যে গাড়ি ঠিক করে নেব। আপনি থাকুন, আমি সঠিক সময় এসে আপনাকে নিয়ে যাব। শিবুবাবু চলে যেতেই রঘুনাথ লণ্ঠনটা তুলে ধরে বলল, এদিকে আসুন, আসুন বাবু। বারান্দায় উঠতেই গাটা ছমছম করে উঠল। লণ্ঠনের আলোটা চারিদিকের অন্ধকারের মধ্যে কেমন বেমানান মনে হচ্ছে। পরপর অনেকগুলো ঘর। একটা ঘর খুলে দিলেন রঘুনাথ। বাইরে থেকে যা ভেবেছিলাম ভেতরটা তার চেয়েও সুন্দর। পাশাপাশি দুখানা খাট পাতা, একদিকে চেয়ার টেবিল, বড় কাঠের আলমারি, জানালায় পর্দা দেওয়া। রাতে কি খাবেন বাবু? যা আছে তাই খাবো, রঘুনাথকে উত্তর দিলাম। লণ্ঠনটা টেবিলের ওপর রেখে অন্ধকারের মধ্যেই চলে গেল রঘুনাথ। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। জনমানবহীন এই ডাকবাংলোয় আমাকে কেউ খুন করে চলে গেলেও কেউ জানতে পারবে না। সুটকেসটা আলমারিতে রেখে দিলাম। পাশেই জানালা। পর্দা সরাতেই দেখলাম বাগানের মধ্যে একটা কুয়ো। সারাদিনের ধকলে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতে শুতেই ঘুম নেমে আসতে আর দেরি হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে ঘুমটা ভেঙে গেল। একটা শব্দ ভেসে আসছিল। কান খাড়া করে শব্দটা শোনবার চেষ্টা করলাম। অস্পষ্ট, একটু পরেই ধীরে ধীরে শব্দটা স্পষ্ট শুনতে পেলাম। কেউ যেন দূর থেকে ছুটে আসছে। ঝুমঝুম শব্দ বাতাসে ভেসে উঠছে। জানালা দিয়ে বাইরে তাকালাম। কিছুই চোখে পড়ল না। শব্দটা এবার পরিষ্কার, কোনো মেয়ের পায়ের নূপুরের শব্দ। বারান্দা পেরিয়ে আমার ঘরের দরজার সামনে এসে থমকে গেল। তারপর দরজায় কড়া পড়ল। খুব জোরে নয়, কিন্তু বারবার। মনে হচ্ছে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। কে? দরজাটা একটু খুলুন না, আমার খুব বিপদ। কোনো মেয়ের স্পষ্ট গলার স্বর। চমকে উঠলাম। এত রাতে একটা মেয়ে এই নির্জন ডাকবাংলোয়? কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি তো? সঙ্গে আমার এত টাকা। যাই হোক, আমি আজ দরজা খুলব না। আবার দরজায় টকটক শব্দ। আবার সেই করুণ আর্তনাদ। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আসছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সত্যি মেয়েটার বিপদ হয়, স্বার্থপরের মতো শুধু নিজের কথাই চিন্তা করব? মনে মনে একটা খচখচ ভাব জেগে উঠল। একসময় সব সংশয়টুকু ঝেড়ে ফেললাম। আমার যা হয় হোক, মেয়েটাকে বাঁচাতেই হবে। দরজা খুলে দিলাম। কিছু বোঝবার আগেই ঝড়ের বেগে একটা মেয়ে ঘরে ঢুকল। 19-20 বেশি বয়স নয়। এক পলক দেখেই মনে হলো বড় ঘরের মেয়ে। দামি সাজ পোশাক পরা। উত্তেজনা আর আতঙ্কে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল, শয়তানগুলো শয়তানগুলো আমার পিছু নিয়েছে। আজকে রাতটুকু আপনার ঘরে থাকতে দিন। সকাল হলেই আমি চলে যাব। মেয়েটা কে, কোথা থেকে এসেছে কিছুই জানি না। তাই বললাম, আপনি আপনি কে? মেয়েটা এক ঝটকায় দরজা বন্ধ করে ঠোঁটের ওপর আঙুল রেখে দিয়ে প্রায় ফিসফিস করে বলে উঠল, চুপ। কথা বলবেন না, ওরা শুনতে পাবে। বুঝতে পারলাম মেয়েটা এ ঘরে আছে, কাউকে জানাতে চায় না। জানালাটা বন্ধ করে লণ্ঠনটা তুলে ধরতেই চমকে উঠলাম। মেয়েটা যেন গয়নায় মোড়া। ফিকে আলোতেও চোখ ঝলসে যাচ্ছে আমার।
ছবিতে রাজা মহারাজের ঘরেই এত গয়না দেখেছি। মুহূর্তে বুঝতে অসুবিধা হলো না এই গহনার লোভেই কেউ মেয়েটার পিছু ধাওয়া করেছে। পাছে তারা এখানে এসে পড়ে, তাই তাড়াতাড়ি আলোটা কমিয়ে দিয়ে বললাম, কোনো ভয় নেই, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি চেয়ারে বসে বাকি রাতটা কাটিয়ে দেব। বসে থাকতে থাকতেই আবার ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কড়া নাড়ার শব্দ। বাইরে শিবুবাবুর গলা। উঠুন অনন্তবাবু, সকাল হয়ে গেছে, দরজাটা খুলুন। এ কি, মেয়েটা নেই? বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল আমার। ছুটে গিয়ে আলমারি খুললাম। সুটকেস, ব্যাগ, টাকা সব ঠিকই আছে। মেয়েটা চলে গিয়েছে, কিন্তু ভেতর থেকে তো দরজা বন্ধ, ছিটকিনি দেওয়া, সব যেন কেমন ধোঁয়াশার মতো মনে হলো। দরজা খুলে দিলাম। শিবুবাবু চোখে মুখে রাত জাগার চিহ্ন। আমার দিকে তাকিয়ে বললেন, চলুন, গাড়ি তৈরি। জিনিসপত্র বার করতে গিয়ে চোখে পড়ল বিছানার ওপর একটা আংটি, মাঝখানে রক্তের মতো লাল পাথর বসানো। কাল রাতে আমি যখন বিছানায় শুয়েছিলাম তখন স্পষ্ট দেখেছিলাম ফাঁকা বিছানা, কোনো কিছু ছিল না। তবে কি মেয়েটার আংটি? আমার উপকারের প্রতিদান? রঘুনাথ বারান্দায় দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলাম, কাল রাতে কেউ কি এখানে এসেছিল? একজন মহিলা? রঘুনাথ কয়েক পলক আমার দিকে তাকিয়ে থাকে, কিছু ভাবে, তারপর বলল, আপনারা ছাড়া আর তো কেউ আসেনি। তুমি ঠিক জানতে রাতে কেউ আসেনি? রঘুনাথের মুখটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বলল, রাতে আমার ভালো ঘুম হয় না বাবু, কেউ এলে ঠিক জানতে পারতাম। শিবুবাবু বললেন, নতুন জায়গা, হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন। কেউ আসেনি, তবে মেয়েটা কে? প্রশ্নটা মনের মধ্যে ঘুরতেই থাকলো। দুপুরেই বলাঙ্গীর পৌঁছে গেলাম। জমিদারবাবুর সঙ্গে কাজকর্ম ভালোভাবে মিটে গেল। খাওয়া দাওয়া সেরে বৈঠকখানার ঘরে বসে আছি। হঠাৎ চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা মেয়ের ছবি। খুব চেনা মুখ। উঠে গিয়ে ভালো করে তাকাতেই চমকে উঠলাম। কাল রাতে আমার ঘরে একেই তো দেখেছি। পাশে নায়েব দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলাম, এ কার ছবি? আগে জমিদার বাবুর ছোট মেয়ে পদ্মা বরগড়ে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। ফেরার সময় মাঝপথে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়। কয়েকজন লোক রাজকুমারীকে দেখে তাড়া করে। ছুটতে ছুটতে রাজকুমারী গিয়ে পড়েন খ্যাংরাপালির ডাক বাংলোয়। সেদিন রাতে যারা ওখানে ছিল কেউ দরজা খোলেনি। সম্মান বাঁচাতে ডাক বাংলোর পিছনের কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজকুমারী পদ্মা, বুঝলেন? মুহূর্তে চোখের সামনে সব কেমন আমার ঝাপসা হয়ে গেল। তাহলে কাল রাতে যাকে দেখেছিলাম। কিছু প্রশ্ন করবার আগেই হঠাৎ খেয়াল হলো ডাক বাংলোর বিছানায় যে আংটিটা পেয়েছিলাম। তাড়াতাড়ি ব্যাগ খুলে আংটিটা বার করে নায়েবের দিকে এগিয়ে দিলাম। এটা কার আপনি জানেন? আংটিটা হাতে নিয়ে কয়েক পলক দেখেই প্রায় চিৎকার করে উঠলেন নায়েব। এ আংটি আপনি কোথায় পেলেন? এ তো ছোট রাজকুমারী পদ্মার আংটি। দেখুন দেখুন, লেখা রয়েছে নাম পদ্মা। অনুভূতিগুলো আমার কেমন আলগা হয়ে আসছিল। বিস্ময়ে কেমন নির্বাক হয়ে গিয়েছিলাম। এও সত্যি। আবার নায়েবের উৎকণ্ঠিত স্বর, কোথায় কোথায় পেলেন এই লাল পাথরের আংটি? কোথায়? অস্ফুটে জবাব দিলাম আমি, খ্যাংরাপালির ডাক বাংলোয়।